ডিয়ার ভিউয়ার্স, গুড আফটারনুন। রাজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর মলি। ডেল্টা ফার্মা নিবেদিত স্বাস্থ্য আলাপন পাওয়ার্ড বাই বারিসিড অনুষ্ঠানটিতে আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে থাকছেন ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রিউমেটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিভার্সিটি, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি। আমাদের আজকের আলোচনার বিষয় বাতের ব্যথায় আধুনিক চিকিৎসা। স্যার অলরেডি আমাদের সাথে স্ক্রিনে জয়েন করেছে। স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগদান করার জন্য। স্যার আপনাদের সকলকেও ধন্যবাদ। স্যার প্রথমে আমাদের আজকের যে টপিকটা আমরা নির্ধারণ করেছি যে বাতের ব্যথা এবং আধুনিক চিকিৎসা। আমরা যদি স্যার আগে ডিজিজটাতে আসি, যে ফার্স্টে যে বাতের ব্যথা যখন আমরা বলছি, আমরা খুব কমনলি এটা আমরা অনেক শুনে থাকি যে বাতের ব্যথা করছে বা হাঁটুতে গিরাতে জয়েন্টে ব্যথা করছে। স্যার আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন প্রথমত যে আসলে বাতের ব্যথা আমরা কখন বলবো, এই বিষয়টি যদি একটু স্যার ক্লিয়ার করে দেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সাবজেক্ট থেকে বলি রিউমেটোলজি। রিউমেটোলজি হচ্ছে মেডিসিনের একটি শাখা, অন্যতম শাখা, এবং এর অধীনে প্রায় 600-র উপরে ছোট বড় কন্ডিশনস বা রোগ আছে। এখন যেমন আমি একটি উদাহরণ দিই, যে একজন সুস্থ মানুষ হঠাৎ করে দেখা গেল একদিন হয়তো একটা জয়েন্ট ফুলে গেল বা অনেকগুলো জয়েন্ট ফুলে গেল, হাতের ছোট ছোট জয়েন্ট গুলো ফুলে গেল, তীব্র ব্যথা হচ্ছে, অথবা পায়ের জয়েন্ট গুলো ফুলে গেল, এক বা একাধিক তীব্র ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা একটা রিউমেটোলজির সমস্যা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ভাবে এই উপসর্গ আসতে পারে, আমরা যেগুলোকে সাধারণ বাংলায় বাত ব্যথা বলি। যেমন কারো হয়তো কোমরে ব্যথা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখা গেল যে কোমরে প্রচুর ব্যথা, অথবা রাত্রে শোয়ার পরে এপাশ ওপাশ করতে গিয়ে ঘুমের মধ্যে ব্যথা টের পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সবই রিউমেটোলজির আওতাধীন বিভিন্ন ধরনের রোগ। তারপর একজন রোগী হয়তো অনেক সময় ব্যথা ছাড়াও, যেমন হয়তো উঠতে নিচু হয়ে বসলেন, উঠতে গেলে দেখলেন যে মাংসপেশির বা পায়ের দুর্বলতার জন্য উঠতে পারছেন না, সেটাও কিন্তু একটা রিউমেটোলজির আওতায় একটি রোগ। আবার বেশ কিছু রোগী আছেন যারা হয়তো একজন প্রথমে চর্ম, স্কিন, স্কিনে হয়তো দেখা যায় যে এক ধরনের স্কিনটা পুরু হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং রোগী হয়তো অনেক সময় দেখা যায় যে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন, চর্মরোগ বিশেষজ্ঞ হয়তো এক সময় বুঝতে পারলেন যে এটা আসলে রিউমেটোলজির একটা রোগ, আমরা বলি স্ক্লেরোমা অথবা সিস্টেমিক স্ক্লেরোসিস, এই ধরনের একটা রোগ। এই ধরনের অসংখ্য রোগ আছে রিউমেটোলজির আওতাধীন, যেটা বেশিরভাগ রোগীরা অবশ্য একটা সময় বাত ব্যথা, ব্যথা জয়েন্টে মাংসপেশিতে অনুভব করে, কিন্তু এরও বাইরে অন্য উপসর্গ নিয়েও আসতে পারে। রোগীদের কিন্তু হতে পারে, যেমন চক্ষু, অনেক সময় চক্ষু রোগ বিশেষজ্ঞরাও এক ধরনের উপসর্গ পান, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা হওয়া, আমরা এটাকে বলি ইউভাইটিস। হয়তো তারপর চক্ষু রোগ বিশেষজ্ঞরা একসময় দেখতে পান যে এটিও একটি বাত রোগের সম্পর্কযুক্ত, আমরা যে রোগটিকে বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস, আবার চোখকে আক্রমণ করে। অর্থাৎ আমি এটা থেকে বোঝাতে চাচ্ছি যে রিউমেটোলজির আওতাধীন যে রোগগুলো আছে, কিন্তু শুধু এই যে জয়েন্টে ব্যথা বা মাংসপেশিতে এইটুকুই না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করতে পারে। তা আমার এখন প্রশ্নটা থাকবে, যেহেতু স্যার আপনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে পারবে বলছেন এবং একটি সার্বিক বিষয় স্যার উঠে এসেছে যে অনেক কিছুর একটা সম্মিলিত ধারণা থেকে আসলে রিউমাটোলজি বিভাগটি কাজ করে। স্যার অনেক সময় আমরা দেখি কি যে পিঠে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, অনেকে আমরা বলি যে নিউরোলজির ডাক্তার দেখানোর জন্য বা নিউরোসার্জারি ডাক্তার দেখানোর জন্য। সেক্ষেত্রে স্যার আপনি কি আমাদেরকে এই ব্যাপারে একটু মানে অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারেন কিনা যে আসলে আমরা এই ধরনের স্পেসিফাইড ব্যথাগুলো যখন হবে তখন প্রথমত আসলে কোন বিষয়ের ডাক্তারকে দেখানোটা উচিত, মানে যেহেতু রোগীর অনেক সময় প্রশ্নটা করে যে আমি আসলে কাকে দেখাবো ডাক্তার, সেই বিষয়টা স্যার যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে দেন। না, সেটা ঠিক আছে। অনেক কিছু আছে, আমরা বলি যে ওভারল্যাপ হওয়া, হয়তো রুমেটোলজিরই রোগ, কিন্তু হয়তো আরো একজন বিশেষজ্ঞ সেই রোগীর চিকিৎসাটি দিতে, বিশেষ করে প্রাথমিক চিকিৎসা তো বটেই, সেটা কিন্তু একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন অর্থোপেডিক সার্জন,
একজন নিউরোলজিস্ট, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা প্রায়শই হয়, কেননা এবং প্রায়শই প্রয়োজনও হয় আমি বলবো এখন পর্যন্ত, কেননা এখন পর্যন্ত বাংলাদেশে রিউমেটোলজিস্ট যাদেরকে বোঝায় তাদের সংখ্যা 50-55-র মতো। তো এত বিশাল জনগোষ্ঠী যেখানে বিভিন্ন রোগ ব্যাধি, রিউমেটোলজি রিলেটেড রোগ ব্যাধিতে আক্রান্ত, সেখানে কিন্তু এখনো রিউমেটোলজিস্টদের কাছে পৌঁছানো সবার পক্ষে সম্ভব হবে না। তো এই বিশাল জনগোষ্ঠী, আমাদের আমাদের কিন্তু একটি স্টাডি আছে, প্রিভালেন্স স্টাডি বলি আমরা, সেখানে আমরা দেখেছি প্রায় 26% মানুষ বাংলাদেশে কোনো না কোনো ধরনের রিউমেটোলজি বা বাত ব্যথা এই ধরনের রোগে আক্রান্ত। তো সেই ক্ষেত্রে আমাদের কলিগ যারা আছেন তারা কিন্তু এই ধরনের রোগীদেরকে প্রথমে চিকিৎসা তো দিতেই পারবেন, এবং এমনকি কিছু রোগ আছে যেগুলো কিন্তু অন্য বিশেষজ্ঞরা চিকিৎসাও দিতে পারবেন, যেমন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, সেটা অবশ্যই সহায়তা রোগীরা পেতে পারে এবং চিকিৎসা দিতে পারে। ওকে, আমি আসলে যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু রিউমেটোলজি আওতাধীন যে অসংখ্য রোগ আছে তার মধ্যে আবার বেশ কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি ওভারল্যাপ, অর্থাৎ অন্যান্য বিশেষজ্ঞরাও কিন্তু ওগুলোকে চিকিৎসা করতে পারবেন। আবার কিছু রোগ আছে একেবারে অ্যাবসলিউটলি একেবারে রিউমেটোলজিস্টদের তত্ত্বাবধানেই করা উচিত। ওকে স্যার, স্যার আমার এই মুহূর্তে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে স্যার, যখন রোগী আসে তখন তার বিভিন্ন ধরনের হিস্ট্রি আমরা নেই, তার মধ্যে স্যার হিস্ট্রি টেকিংটা আসলে স্যার কতটুকু গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস করার জন্য রিমোটোলজি পেশেন্টের ক্ষেত্রে? আসলে হিস্ট্রি টেকিংটা কি স্যার এখানে মানে কতটুকু গুরুত্ব দেই আমরা, যাতে ফার্দার আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারি, এই বিষয়টি স্যার যদি একটু বলেন আমাদের। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমরা সেই প্রথম বর্ষ থেকে মেডিকেল কলেজে আমরা শিখে আসছি যে হিস্ট্রি বা ইতিহাস নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিকে, এবং এটা কিন্তু এখন পর্যন্ত সেই যে আমাদের অনেক পুরনো আমল থেকে চলে আসছে যে এটা শেখানো যে ইতিহাসটা রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখনো কিন্তু সেটিই আছে, এবং রিউমাটোলজি কিন্তু এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের তরুণ চিকিৎসক যারা আছেন, তারপরে মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা আছেন, তাদের কাছে তাদের জন্য আমরা বলবো যে একজন রোগীর ইতিহাস নিয়ে কিন্তু আমরা অনেকটাই ডায়াগনোসিসের কাছাকাছি পৌঁছে যেতে পারি। সুতরাং ইতিহাসটা কিভাবে নিতে হবে, ভালো করে ইতিহাস নেওয়া একজন সকল চিকিৎসকদের জন্য, সকল চিকিৎসক অনেক একেবারে গুরুত্বপূর্ণ। পূর্ব সত্য, এবং আমরা আমাদের স্যার শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে এটি শিখতেই হবে, জানতেই হবে। মানে স্যার প্রপারলি যদি আমি রোগটাকে ডায়াগনোসিস করতে চাই সেক্ষেত্রে আসলে হিস্ট্রি টেকিংটা স্যার খুবই গুরুত্বপূর্ণ এখানে, এবং ক্লিনিক্যাল আই যেটাকে আমরা বলি যে এই বিষয়টাতে তাহলে আমরা আরো বেশি তখন অ্যাডভান্স হতে পারবো যদি আমরা হিস্ট্রি টেকিংটাকে গুরুত্ব দিই। স্যার ডায়াগনোসিস তো অনেক রকম আমরা করি জেডিমোটিক ডিজিজ গুলোর। অনেক সময় একটা টার্ম হয় যে স্যার বাত জ্বর, রিউমেটিক ফিভার, এই বিষয়টি সাথে স্যার আর্থ্রাইটিস এর সম্পর্কটি স্যার কিরকম থাকে, যে কখন বাত জ্বর বলবো অথবা কখন আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস বলবো আর কখন রিউমেটিক ফিভার বলবো? যে অনেক সময় আমরা দেখা যায় সবসময় বলছি যে আমার বাতের ব্যথা, সেটা কি সবসময় বলবো নাকি বাতের জ্বরের সাথে কোনো পার্থক্য থাকে এখানে? আচ্ছা, এটি একটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের ওই ইতিহাস বা হিস্ট্রি নিয়ে সম্পর্কিত এই ওকে বিষয়টি স্যার। একটা বলি, একটু বলে আসি। আমাদের ওকে যেমন স্যার। একটি রোগ আছে, আমরা এখানে বলি, আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এই বাত রোগটি কিন্তু এখন ইদানিং কালে বিশেষ করে আমরা দেখি অনেক অনেক বেশি সংখ্যক রোগী আমরা এই ডায়াগনোসিসটি এখন করছি স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এবং এই রোগটি বেশি করে ইয়াং ছেলে মেয়েদের, তরুণ যুবক যুবতীদের, তরুণীদের আক্রমণ করে। ছেলেদের একটু বেশি হয়, মেয়েদের একটু কম হয়। যদিও ক্রমশ আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই, আক্রান্ত হচ্ছে প্রচুর। তো এখানে ইতিহাস নেয়াটা বা হিস্ট্রি নেওয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই রোগীদের
অধিকাংশেরই দেখা যায় একটা কোমরে ব্যথা হয়, ব্যাক পেইন। এবং এই ব্যাক পেইন তো আমরা জানি অনেক কারণে হতে পারে। জি সাধারণ স্যার। বেশিরভাগ রোগীরই কিন্তু সাধারণ কিছু কারণে ব্যথাটা হয়, এবং এটা একসময় নিজে থেকেই চলে যাবে, সাধারণ যে কোমরে ব্যথা। কিন্তু আমাদের যে যে রোগটি নিয়ে আমি এখন আলোচনা করছি, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এই স্পন্ডাইলো আর্থ্রাইটিসের কিন্তু একটি কোমরে ব্যথা হয়। এবং এই রোগীদের কিন্তু আমি আগেই বলার চেষ্টা করলাম একটু ইয়াং বয়স, ছেলেদের তুলনামূলকভাবে একটু বেশি, এবং এটি কিন্তু রাত্রি বেলা বেশি হয়। এবং আমরা সেজন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করি যে এই ব্যথাটি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয় কিনা, রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, অথবা সকালে ঘুম থেকে উঠলে অনেক বেশি ব্যথা অনুভব করেন কিনা। যদি রোগীরা বলেন যে হ্যাঁ আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, অথবা সকালে ঘুম থেকে উঠার পরে আমার ব্যথাটা বেশি হয়, তাহলে কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারি যে এই রোগটি কিন্তু স্পন্ডাইলো আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা বলছিলাম যে যদি বয়স একটু কম হয়, তরুণ বয়সে হয়, তারপর ছেলেদের একটু বেশি হয়, এবং আমরা বিশ্রাম গেলে, অর্থাৎ শোয়ার পরে বেড়ে যাচ্ছে, অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে বেড়ে যাচ্ছে, অথবা অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এটি কিন্তু সাধারণ ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কম। সেখানে অনেক গুরুত্ব দিয়ে চিকিৎসাটা শুরু করতে হবে, কেননা তরুণ বয়সে যেহেতু হচ্ছে, একজন কর্মক্ষম মানুষকে যদি আমরা ঠিকমতো চিকিৎসাটা না দিতে প্রথম থেকে, তাহলে কিন্তু ধীরে ধীরে কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়ে রোগীর কিন্তু বিছানায় পড়ে থাকার ভয় থাকে। এখন আসি আমি আসলে এইবারের প্রশ্নটাতে, রিউমেটিক ফিভার বা জ্বর, এইটিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি, এখনো কিন্তু বাংলাদেশে আহ, আমি যদি বলি একটু আহ, এমনকি সাধারণ মানুষের মধ্যে তো বটেই, এমনকি কিছু কিছু চিকিৎসক, বা এই যে আমরা যদি আমাদের গ্রামাঞ্চলে যেসব চিকিৎসকরা চিকিৎসা দিয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা বলি যে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, অনেকের মধ্যে কিন্তু একটি ধারণা আছে যে যে কোনো ব্যথা হলে এটি বোধহয় বাতজ্বর, বা আমরা এমনি সাধারণ অর্থেই বলে ফেলি বাতজ্বর। আসলে কিন্তু এটি একটি ভুল ধারণা। বাতজ্বরটি কিন্তু ওই যে আমরা বলছিলাম রিউমেটোলজিতে অসংখ্য রোগ, তার মধ্যে মাত্র একটি রোগ হচ্ছে বাতজ্বর। তাই আমরা যে কোনো ব্যথাকে কিন্তু বাতজ্বর বলতে পারবো না। বাতজ্বরটি সাধারণত খুব ছোট বয়সে, কম বয়সে হয়, 5 থেকে 15 বছর বয়সের বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে, এবং এটিরই কিন্তু কিছু বিশেষত্ব আছে। বিশেষ করে জয়েন্ট গুলো হয়তো তীব্র ব্যথা হয়, ফুলে যায়, এগুলো ঠিক আছে, কিন্তু সাধারণত বেশিরভাগ বাচ্চার বা রোগীদের এটি কিন্তু 1 মাসের মধ্যে চলে যাবে। অর্থাৎ সাধারণত বেশিরভাগ রোগী, বেশিরভাগ বাচ্চা কিন্তু 1 মাস পরে আর ব্যথা থাকবে না, এবং সেটা 3 মাসের মধ্যে প্রায় 85% চলে যাবে, 6 মাসের মধ্যে প্রায় 95%-ই ব্যথা চলে যাবে। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এমন যে যদি এরকম দেখা যায় যে 5 থেকে 15 বছর বয়সে একজন বাচ্চা, তার জয়েন্ট গুলো হঠাৎ ব্যথা হলো, ফুলে গেল, এবং তারপর এটা 6 মাস পরেও থেকে যাচ্ছে, তখন কিন্তু আর এটা বাতজ্বর হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আমরা বলে দিতে পারি অনেকটা জোর গলায়, হ্যাঁ, নাই বললেই চলে। সেই ক্ষেত্রে বরং আমরা বলি, তখন যদি ব্যথাটা থেকে যায় 6 মাস পরে, আমরা বলি সাধারণত জেআইএ নামে একটি বাত রোগ আছে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেটা নিয়ে ভাবতে হবে। এবং সেখানেও কিন্তু সেই রোগটিকেও রোগ নির্ণয় করা এবং প্রথম থেকে চিকিৎসা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেন কখনো রিউমেটিক ফিভারকে আবার মিস করে না যাই। আবার যে রোগীর রিউমেটিক ফিভার, সেটা যাতে আমরা সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দ্রুত দিতে পারি। কারণ রিউমেটিক ফিভারে যদি আমরা সঠিক চিকিৎসাটা দ্রুত শুরু করতে না পারি, তাহলে কিন্তু এক ধরনের জটিলতা হয়, এবং বিশেষ করে হৃদযন্ত্র অকেজো করে ফেলতে পারে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এইরকমই, খুব দ্রুত রোগগুলোকে নির্ণয় করা দরকার। আমাদের রিউমেটোলজির যে রোগগুলো দ্রুত নির্ণয় করতে হবে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্যার আমার এই মুহূর্তে প্রশ্ন, যেহেতু আমরা একটা পার্থক্য অলরেডি জেনে গেছি যে যা সাধারণত বাত জ্বরটা ইয়াঙ্গারদের বেশি হয় কম্পারেটিভলি, এবং আর্থ্রাইটিসের সমস্যাটি আসলে 15-র পর থেকে যাদের সমস্যাগুলো থাকে তাদের ক্ষেত্রে হয়।
এবং আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি স্যার, এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য, যে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে হয়তো আমরা ডায়াগনোসিসে যাই। স্যার, প্রাথমিকভাবে যদি অনেক আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি, আমরা আর্লি থেকেই বলি, যদি আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি রিউমেটয়েড আর্থ্রাইটিসের বা বাত ব্যথার, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা কিভাবে আসলে স্টার্ট করি, মানে কিভাবে আমরা ট্রিটমেন্ট করবো, সেখানে কাউন্সিলিং এর বিষয়টা কি ইনক্লুডেড কিনা স্যার, সেটা একটু জানতে চাচ্ছি। ডক্টর মল্লিক, তা তো বটেই, এবং আমি এই প্রসঙ্গে আরেকটু বলি যে তাহলে আমরা যে বলছিলাম যে অসংখ্য রোগ আছে, সেই রোগগুলোকে সঠিক রোগ নির্ণয় করার জন্য অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে। প্রথমে আমরা চিকিৎসকরা ইতিহাসটি নিব এবং ইতিহাসটি নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে রোগটির নাম কি। তাহলে রোগটির নাম আমরা পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করব। তার মধ্যে আমরা বলি যে রুটিন কিছু টেস্ট আছে, রক্তের পৌঁছ, এবং তারপরে অনেক সময় আছে একটু হয়তো আমরা এক্স-রে সাহায্য নিই। আজকাল আবার আমরা বলি মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করে যেভাবে পেটের ভিতরে দেখা যায় লিভার, তেমনি এখন আমরা জয়েন্টের ভিতরে দেখে অনেক কিছু অনুধাবন করতে পারি এবং রোগ নির্ণয়ে এটা আমাদেরকে অনেক সহায়তা করে। তো তারপর আমরা রোগ নির্ণয় হয়ে গেল, এবং আজকাল এই ধরনের রোগ যারা এই খুব প্রেজেন্টেশনস, যেটা আমরা বলি যে উপসর্গগুলো নিয়ে আসলেন এবং প্রথমেই একজন চিকিৎসকের কাছে চলে আসলেন, এবং এইগুলো কিন্তু রোগ নির্ণীত হয়ে যায় অধিকাংশ রোগী। কিছু রোগ হয়তো একটু জটিল থাকে এবং সেগুলো কিন্তু রোগ নির্ণয় হতে সময় নেয়। এবং তারপর আমরা যে কথাটি বলতে চাচ্ছি, রোগ নির্ণীত হয়ে যাওয়ার পরে কিন্তু আজকাল অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, যেগুলো কিন্তু আমরা প্রয়োগ করে প্রথম থেকেই রোগটাকে ভিতর থেকে যদি আমরা বাধা দিতে পারি, তাহলে কিন্তু এই রোগগুলোর যে জটিলতা, এই জটিলতাগুলো আমরা প্রতিহত করতে পারি। যেমন আপনি একটা উদাহরণস্বরূপ একটি রোগের নাম বলছিলেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগটি কিন্তু বাংলায় অনেকে এটাকে গিটে বাত বলে। তো এটি কিন্তু সাধারণত আবার দেখা যায় যে কম বয়স্ক মহিলাদের একটু বেশি হয় পুরুষদের তুলনায়, কিন্তু পুরুষদেরও যথেষ্ট হয়, আমরা বলি 3 এবং 1 অনুপাতে। যাই হোক, যে কথাটা বলছিলাম তারপর, অর্থাৎ এই রোগটিও কিন্তু যখন একজন রোগীর কর্মক্ষম থাকে তখনই কিন্তু আক্রমণ হয়। এটা, এই রোগে কিন্তু তীব্র ব্যথা হয়, জয়েন্ট গুলো ফুলে যায়, বিশেষ করে হাত এবং পায়ের ছোট ছোট জয়েন্ট গুলো, গিট গুলোতে বেশি আক্রমণ হয়, দুই পাশেই প্রায় সমানভাবে আক্রমণ হয়। এবং আমরা যদি এই রোগটিকে দ্রুত নির্ণয় না করতে পারি, তাহলে কিন্তু এর অনেকগুলো জটিলতা আছে। যেমন আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম, কিন্তু শুধু জয়েন্টেই থাকবে না, একসময় হয়তো দেখা যাবে চোখ আক্রমণ করলো, ফুসফুস আক্রমণ করলো, হৃদযন্ত্র আক্রমণ করলো, অথবা আমাদের যে স্নায়ুতন্ত্র আছে সেগুলোকে আক্রমণ করলো, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে। তাই এই দ্রুত রোগ নির্ণয় করে প্রথমেই আমরা জন্য বলি যে ড্যামেজ হওয়ার আগে, অর্থাৎ এই রোগটিকে আমরা লালন পালন করতে থাকি, তাহলে কিন্তু এই রোগটি ক্রমশ জটিলতা তৈরি করবে এবং জয়েন্ট গুলোকেও ড্যামেজ করে দেবে। একবার ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু আর ফিরে আসা যায় না। তো আমি যে একটু আগে বলছিলাম যে উন্নত ওষুধগুলোর কথা, এই উন্নত ওষুধগুলো যেগুলো এই রোগগুলো, এই যে রিউমেটোলজির যে অসংখ্য রোগ আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পন্ডিলাইটিস, স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, আমরা আগেই বললাম। এই সব রোগগুলোকে কিন্তু এখন প্রথম থেকেই আমরা বাধা দিতে পারি অসংখ্য উন্নত আধুনিক চিকিৎসার মাধ্যমে, যেগুলো প্রায় সবগুলোই এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমাদের আজকের আয়োজক যে ডেল্টা ফার্মা, আমাদের যে প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি যে স্বাস্থ্য আলাপন, এবং তাদের একটা স্পন্সর হচ্ছে আমাদের বারিসিটিন্যাব, যে জেনেরিক ড্রাগটি, সেটিও একটি ডিজিজ মডিফাইং ড্রাগ হিসেবে কাজ করছে। এবং এই ড্রাগের ভূমিকাটি আসলে স্যার বাতের ব্যথার সাথে কতটুকু সম্পর্কিত স্যার, সেটা যদি আমাদেরকে একটু বলেন, যে আসলে কতটুকু আমরা এই ওষুধটির ফাংশনটা, আসলে ফাংশনাল রোলটা কি, এবং সেটা আসলে রিউমেটয়েড আর্থ্রাইটিসে কোনো ভূমিকা রাখে কিনা, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। না, ধন্যবাদ। বারিসিটিনি একটি আধুনিক উন্নত ওষুধ, যেটার কথা, যে কথাটি আমি আগেই বলছিলাম, এই ধরনের অসংখ্য ওষুধ এখন বের হচ্ছে এবং বিগত প্রায় 20-25 বছর যাবৎ
যে রিউমেটোলজি যে শাখাটি মেডিসিনে, সেখানে কিন্তু অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এবং এরই একটি উদাহরণ হচ্ছে এই নতুন ওষুধ। এবং এটি সারা পৃথিবীতে এখন রিউমেটয়েড আর্থ্রাইটিসের একটি অন্যতম ভালো ওষুধ হিসাবে প্রমাণিত, এবং বাংলাদেশেও এটি এখন পাওয়া যাচ্ছে। আমি অবশ্যই আমাদের ওষুধ কোম্পানিগুলোকে ধন্যবাদ দেব যারা এই ধরনের আধুনিক ওষুধগুলো বাজারে নিয়ে আসায় সচেষ্ট আছেন। এবং এই ওষুধটি কিন্তু জটিল রিউমেটয়েড আর্থ্রাইটিস, যে রোগটির কথা আপনি বলার চেষ্টা করবেন, যে জয়েন্ট গুলো যায়, তীব্র ব্যথা হয়, হাতের ছোট ছোট জয়েন্ট, পায়ের ছোট ছোট জয়েন্টে বেশি আক্রমণ হয়, এবং সকালে ঘুম থেকে উঠলে পা ফেলতে কষ্ট হয় রোগীদের, এবং রাত্রে ঘুমাতে পারেন না তীব্র ব্যথায়, তাদের জন্য কিন্তু অসাধারণ ফল বয়ে আনে। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি যে এই ওষুধগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ রিউমাটোলজিস্ট নিতে হবে। বা একজন ইন্টার্নিস্ট আগে সিদ্ধান্ত নেবেন যে এই ওষুধটি এই রোগীর জন্য প্রযোজ্য। এবং এর জন্য কিন্তু কিছু নিয়ম কানুন আছে, যেমন আমরা বলি ভ্যাকসিন দেয়া লাগে আজকাল। তো করোনা ভাইরাসেরও ভ্যাকসিনের কথা শুনে থাকবেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক তেমনি আমাদের এই রিউমেটোলজির যে রোগগুলো, এই রোগগুলোতে কিন্তু ভালো চিকিৎসায় যাওয়ার আগে আমাদেরকে ভ্যাকসিন দিয়ে নিতে হয়, যেমন নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে হয়। আর আমরা আরেকটি পরীক্ষা করি, যেটাকে আমরা বলি কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস টেস্ট, অর্থাৎ লুকানো টিবির জীবাণু আছে কিনা। এগুলো থাকলে তখন চিকিৎসাটা একটু ভিন্ন হবে। তো সেটাও আবার দেখে নিয়ে তারপরে এইসব উন্নত আধুনিক চিকিৎসা আমরা যদি প্রয়োগ করতে পারি আমাদের রোগীকে, তাহলে প্রায় স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু এখন সম্ভব। সম্ভব সম্ভব। স্যার একটু যোগ করি যে যে আসলে স্যার ডাক্তার মলি, আমি কি আরেকটি বিষয় একটু অবশ্যই বলতে পারি অবশ্যই বারিসিটি নিয়ে? অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, আচ্ছা, বারিসিটিনিবের আরেকটি গুণ হচ্ছে কিন্তু আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে এই বারিসিটিনিব নিয়ে চেষ্টা করা হচ্ছে যে বারিসিটিনিব কোভিডে কাজ করে কিনা। করোনা ভাইরাসে আচ্ছা। বিশেষ করে জটিল রোগীদের ক্ষেত্রে, যাদেরকে আমরা বলি মডারেট টু সিভিয়ার, অর্থাৎ জটিল পর্যায়ে রোগটা চলে গেল, সেই অবস্থায় কাজ করে কিনা এটা নিয়ে কিন্তু পৃথিবীর অসংখ্য জায়গায় এই একটু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশেও আমরা এই বারিসিটি নিয়ে কোভিড রোগীদের উপরে কাজ করে কিনা এটা নিয়ে একটু আহ, আমরা রিসার্চ বা স্টাডি করার পর্যায়ে আছি। আমরা চেষ্টা করছি যে এই ওষুধটি কাজ করে কিনা এটা দেখার। সো আমরা আশা করি স্যার যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা বা রিসার্চ হয় আমরা একটা ফল বের করে নিয়ে আসতে পারবো, একটা রেজাল্টে আমরা আসতে পারবো। বিকজ এখনো যেহেতু করোনাটা অলরেডি 7-8 মাস হয়েছে, একটি রিসার্চের ফুল প্রোটোকল মেনটেন করতে কিছু সময় প্রয়োজন হয়। তো ওই সময় পর্যন্ত অপেক্ষা করে হয়তো বা আমরা স্যার একটা রেজাল্ট আসতে পারবো যে আসলে কতটুকু এটা করোনার কোভিড-19 পজিটিভ রোগীদের জন্য বা করোনাতে কতটুকু এটা পজিটিভ ভূমিকা পালন করছে সেই বিষয়টিতে। তার আরেকটি কোশ্চেন আপনার কাছে আমার থাকবে যে বাতের ব্যথার যে রোগীগুলো আপনাদের কাছে স্যার প্রাইমারি আসে, তাদেরকে আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আসলে কি ধরনের মেডিকেশন গুলো দিই? আমরা কি এমনিতেই মেডিকেশন ছাড়াও কি লাইফস্টাইল মডিফিকেশন অথবা তাদের এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই বিষয়গুলোতে কি কোনো ভূমিকা আমরা পালন করতে বলি কিনা রোগীকে? হ্যাঁ, এটি একটা ভালো প্রশ্ন। অবশ্যই প্রায় প্রতিটি রিউমেটোলজিক্যাল যে ডিসঅর্ডার্স বা ডিজিজ আছে, এগুলোতে কিন্তু জীবনযাপন পদ্ধতি এবং ফিজিক্যালি আমরা বলি যে এক্সারসাইজেস, এগুলো কিন্তু ব্যায়াম অর্থাৎ ফিজিক্যাল থেরাপি, এগুলোর কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি প্রয়োজন। এবং এইসব ক্ষেত্রে আমাদের দেশে ফিজিয়াট্রিস্ট আছেন বা ফিজিওথেরাপিস্ট আছেন, তারাও কিন্তু এইসব ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছেন রোগীদেরকে। এবং ব্যায়ামের গুরুত্ব এর জন্যই অনেক বেশি, কেননা এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে জয়েন্ট গুলো যখন তীব্র ব্যথায় কাজ করে না, তখন তার আশেপাশের যে মাংসপেশিগুলো, এই মাংসপেশিগুলো কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে, এবং অনেক এক সময় দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে। তো এই মাংসপেশিগুলোকে সক্রিয় রাখার জন্য এবং এই জয়েন্ট গুলোকেও তাদের কার্যকরী ক্ষমতাটা ধরে রাখার জন্য ফিজিক্যাল থেরাপি, ব্যায়াম বা ফিজিওথেরাপি আমরা যে নামেই ডাকি না কেন, এটির কিন্তু ভূমিকা অনস্বীকার্য, এবং অবশ্যই এগুলো প্রয়োজন।
ওকে স্যার, অনেক সময় যে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত বা বাতের যে ব্যথাগুলোতে আক্রান্ত রোগীদেরকে অনেক সময় ফিজিওথেরাপির একটি বিষয় অনেক সময় থাকে, যে অনেকে বলে যে আমি ফিজিওথেরাপি নিয়ে ঠিক হয়ে গিয়েছি, বা আমি শুধুমাত্র ওয়েট কমিয়ে ঠিক হয়ে গেছি। স্যার, ফিজিওথেরাপির কি কোনো ভূমিকা এখানে খুব একটা কাজ করে কিনা, বা আপনার মতামতটা কি স্যার, যে রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট বা বাতের ব্যথার পেশেন্টের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপিটা কতটুকু ভূমিকা পালন করে? না, সেখানে বিষয়টা হচ্ছে যেগুলো রিউমেটোলজিক্যাল ডিসঅর্ডার্স এর মধ্যে যেগুলো একটু বেশি জটিল কি এগুলোতে কিন্তু চিকিৎসা লাগবেই, এবং হুম অত্যন্ত হুম। আধুনিক উন্নত চিকিৎসা ছাড়া এই রোগীদেরকে আমরা কোনোভাবেই ভালো রাখতে পারবো না। সেই ক্ষেত্রে ব্যায়াম বা ফিজিওথেরাপিটা হচ্ছে একটা আনুষঙ্গিক একটা চিকিৎসা। কিন্তু আমি যদি আবার সেই উদাহরণে ফিরে যাই যে একজন রোগী হয়তো আমাদের কাছে আসলেন কোমরে ব্যথা নিয়ে অথবা ঘাড়ে ব্যথা নিয়ে, এবং এটি পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখলাম জটিল রিউমেটোলজির কোনো রোগের জন্য হচ্ছে না, এটি একটি সাধারণ ব্যথা। সাধারণ অনেকগুলো কারণে কোমরে ব্যথা হতে পারে বা ঘাড়ে ব্যথা হতে পারে। তাহলে সাধারণ এবং বিশেষ কারণ, এই বিশেষ কারণের মধ্যে কিন্তু আরো অনেক কারণ আছে। হুম রিউমেটোলজির হুম। কারণ ছাড়াও কোমরে ব্যথা যেমন টিবি বা টিউবারকুলোসিস হয়ে হতে পারে, হতে পারে। ম্যালিগন্যান্সি বা ক্যান্সার রোগীরও হতে পারে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। কিন্তু বেশিরভাগ রোগীর কিন্তু সাধারণ কিছু কারণে এই ব্যথা হয়। কোমরে ব্যথা বলি আর ঘাড়ে ব্যথা। এদের কিন্তু এদের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যায়াম, ফিজিওথেরাপি এগুলোই কিন্তু আসল চিকিৎসা। এবং খুব বেশি ব্যথা হলে একটু ব্যথার ওষুধ সেবন করবেন, সুতরাং সেগুলো কিন্তু সেরে যাবে। সুতরাং সেখানে ভূমিকা অনস্বীকার্য। আবার রিউমেটোলজিক্যাল রোগগুলোতে ওষুধ হচ্ছে প্রাথমিক এবং আসল চিকিৎসা, সেখানে আনুষঙ্গিক চিকিৎসাটা হবে ফিজিওথেরাপি বা ব্যায়াম। অর্থাৎ মূল কথাটাই হচ্ছে রোগটিকে নির্ণয় করা, সঠিক নির্ণয় করা, এবং তারপর সেই রোগটির নাম কি সেটা জেনে তারপর চিকিৎসা। ওকে স্যার। স্যার, আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে সবসময় প্রতিকারের থেকে ভালো। So প্রতিরোধের বিষয়টিতে আমরা অনুষ্ঠানের একদম শেষে যাব, তার আগে যদি আমরা বলি যে যেহেতু আমাদের আজকের টপিকটি ছিল বাতের ব্যথায় আধুনিক চিকিৎসা, আমরা বাতের ব্যথা নিয়েও কথা বললাম অনেকক্ষণ, এবং চিকিৎসা বিষয় নিয়ে কিছু কথা বললাম। স্যার, আধুনিক চিকিৎসা বলতে আসলে রাইট নাও আসলে কি কি বোঝাচ্ছে, বা কি আধুনিক চিকিৎসাগুলো রোগীরা নিতে পারে যেটাতে তাদের আসলে প্রবলেমটা একটা লং টার্ম সলিউশন তারা পেতে পারে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন স্যার। আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। যে আমরা একটু আগে বলার চেষ্টা করছিলাম যে বিগত 20-25 বছর যাবৎ এই রিউমেটোলজি এই শাখাতে প্রচুর উন্নতি হয়েছে, এবং অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে, এবং এই নতুন নতুন ওষুধগুলোই কিন্তু আধুনিক চিকিৎসা। আগে একটি সময় ছিল আমরা আমাদের এই ধরনের রিউমেটোলজিক্যাল ডিজিজ আমরা শুধু মেথোট্রেক্সেট, সালফাসালাজিন আর লেফলুনোমাইড এবং হাইড্রক্সিক্লোরোকুইন, এই মোটামুটি এই চারটা ওষুধের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে হতো। এর বাইরে ওষুধ ছিল না। এবং সত্যি কথা বলতে কি, এই চারটি ওষুধ দিয়ে আমরা যে খুব ভালো ফলাফল রোগীদের জন্য বয়ে নিয়ে আসতে পারতাম সেটা সম্ভব ছিল। কিন্তু তারপর এই বিগত বছরগুলোতে যে উন্নত চিকিৎসাগুলো বেরিয়েছে এগুলোকে আমরা বলি বায়োলজিক্স এন্ড স্মল মলিকিউলস। অর্থাৎ এই বায়োলজিক্স গুলোই আসলে এক ধরনের বিপ্লব নিয়ে এসেছে এই চিকিৎসার ক্ষেত্রে। এবং এখন কিন্তু সেজন্য আমরা অনেক জোর গলায় বলতে পারি, আমাদের অনেক স্বস্তির একটি জায়গা যে আমরা এই রোগগুলোকে ভালো মোকাবেলা করি। এটা কিন্তু আমরা বুঝেছি রিউমেটোলজিতে যেগুলো জটিল রোগ, এবং এগুলোর জন্য কিন্তু আমাদের শরীরে, বিশেষ করে আমরা আমাদের শরীরে একটি রোগ প্রতিরোধ সিস্টেম আছে, আমরা এটাকে বলি ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের দায়িত্ব হচ্ছে আমার শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে পাহারা দেওয়া। এই যে আমরা বলি এখন কোভিড, এইগুলোও কিন্তু এই ইমিউন সিস্টেমই বিকল হয়ে যায় দায়ী। এমনি রিউমেটোলজির রোগগুলোতে কিন্তু এই ইমিউন সিস্টেমকে বিকল করে দিয়েই ঘটনাটা ঘটে। এখন কেন হয়? দেখা যায় যে আমাদের যে যার দায়িত্ব হচ্ছে আমার শরীরকে পাহারা দিবে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে, সেই ইমিউন সিস্টেম কোথায় পাহারা দিবে তা না করে হঠাৎ করে পাগলামো শুরু করে, এবং আমার শরীরের জয়েন্ট গুলোকে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে এইসব রোগ তৈরি করে ফেলে। তো আমাদের যে আধুনিক বা উন্নত চিকিৎসা যেগুলো দিয়েছে সেগুলোর কিন্তু মূল কাজ হচ্ছে
এই ইমিউন সিস্টেমকে বাধা দেওয়া। অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম যে আমার সাথে পাগলামো করলো, আমার শরীরের সাথে প্রতারণা করলো, তাকে কিন্তু শক্ত হাতে দমন করা হচ্ছে আমাদের এই আধুনিক চিকিৎসার মূল কাজ। সো স্যার, আমরা যে এই যে কোভিড-19 সিচুয়েশনটাতে এখন আছি, আমরা বর্তমানে পেন্ডেমিক সিচুয়েশন আছে, আমরা লকডাউন যেহেতু উঠে গিয়েছে এবং অনেক রোগী আরো বেশি এক্সপোজার আসছে এবং অনেক রোগী নিউ নিউ বাড়ছে কোভিড-19 পজিটিভ হয়ে। এতে করে কি স্যার আপনার কাছে মনে হয়েছে যে বাতের ব্যথার সমস্যাটি আরো বেড়েছে, বা এই লকডাউনের পরে কোভিড-19 সিচুয়েশনে অন্যান্য সময় থেকে পেশেন্টের সংখ্যা আরো বেড়েছে এই বিষয়গুলোতে, এরকম কি স্যার আপনি পেয়েছেন কিনা? আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের রিউমেটোলজি সোসাইটি এবং রিউমেটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা একটি স্টাডি, অর্থাৎ আমরা একটা স্টাডি বা রিসার্চ ওয়ার্ক আমরা হাতে নিয়েছি, যেটিতে আমরা দেখব আসলে আমাদের রিউমেটোলজির রোগীদের কি হচ্ছে করোনায়। তাহলে ফলাফল আমরা যখন পাবো, আমরা এটা নিয়ে এগুচ্ছি করছি, আমরা এটার ফলাফল যখন পাবো তখন আরো আমরা আসলে বুঝতে পারবো যে কি হলো আমাদের। তবে মানে এখন একটা পর্যন্ত আমাদের ধারণা যে অন্য সাধারণ মানুষরা যেভাবে আক্রান্ত হচ্ছে, আমাদের রিউমেটোলজির পেশেন্টরাও সেই আক্রান্ত হচ্ছে। তবে আমি কিন্তু একটু করোনার প্রসঙ্গে আসলেই যখন একটু আমি বলি, আমাদের কিন্তু করোনায় কিন্তু সতর্ক থাকার সময় মোটেও পেরিয়ে যায়নি, বরং আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত। এবং আমরা কিন্তু অন্তত একটি কাজ আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের তরুণ যুবক যুবতীরা যারা রাস্তায় ইতিমধ্যে বেরিয়ে গেছেন, আমরা বলছি জীবিকার প্রয়োজনে, তাদেরকে বলবো অন্তত সবাইকে মাস্ক পরিধান করতে হবে। এটি কিন্তু ভুললে মোটেও চলবে না। আপনার হয়তো রোগটি হবে না, নাও হতে পারে, উপসর্গও না হতে পারে, কারণ আপনার ইমিউন সিস্টেম যথেষ্ট শক্তিশালী। কিন্তু আপনি যখন বাসায় ফিরবেন, তখন আপনার বাসায় যে বয়স্ক মানুষ আছেন, আপনার মা বাবা, উনাদের মধ্যে কিন্তু আপনি এই রোগ জীবাণুটা বহন করে নিয়ে যাবেন বাইরে থেকে, এবং উনাদের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন। উনাদের ইমিউন সিস্টেম কিন্তু আপনার ইমিউন সিস্টেমের মতো এই করোনার মোকাবেলা করতে পারবে না, এবং উনারা খুব দ্রুত শয্যাশায়ী হয়ে যাবে। তাই আপনাদের সকলের কাছে একটাই বিশেষ অনুরোধ, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন, তখন অন্তত মাস্কটা ভালো মতো নাকে মুখে পরে থাকবেন। এই ব্যাপারে যেন মোটেও কারো অবহেলা। না। স্যার, আরেকটি প্রশ্ন, আমার অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে আছি, বাট তারপর আমি প্রশ্নটা আপনার কাছে করি যে বাতের ব্যথা যাদের হয় এবং যারা একবার ডায়াগনোসিস হয়ে যায় যে তাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস আছেন বা আর্থ্রাইটিস পজিটিভ পেশেন্ট যারা, তারা কি এটা কখনো আশা করতে পারেন কিনা যে তারা কখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবেন, যাতে করে তাদের আর ভবিষ্যতে কখনো হয়তো বা মেডিকেশন নিতে না হতে পারে? এই বিষয়টি কি কখনো হয় নাকি সারা বছর ধরেই বা লম্বা সময় ধরেই তাদেরকে একটা মেডিকেশন নিতেই হবে, এরকম বিষয় থাকে? এটা অনেকেরই জানার প্রশ্ন থাকে যে কখনোই সে ভালো হবে কিনা। এই প্রশ্নটি স্যার বিষয় যদি স্যার আপনার অভিজ্ঞতার আলোকে বলেন আমাদেরকে স্যার। হ্যাঁ, বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটি করেন। ধন্যবাদ আপনাকে। তো তা আমরা আমার সাধারণত আমার প্রশ্নটি উত্তরটা হচ্ছে এভাবে স্যার, দিই। আমাদের যে আমার আজকাল প্রশ্নটি যে আমার প্রশ্নটি হচ্ছে আমার মাকে রিলেটেড আর কি। আমার মায়ের এই এই সমস্যাটি আছে, তো তারও একটি প্রশ্ন থাকে, তো এই প্রশ্নটি আসলে পার্সোনাল প্রেক্ষাপট থেকে আমি করলাম যে স্যার আসলে এই বিষয়টিতে আসলে কমেন্টটা স্যার আপনার কি যদি দেন, খুবই ভ্যালুয়েবল হবে সেটা। হ্যাঁ, আপনার এই প্রশ্ন থেকে আমাদের অসংখ্য রোগীও উপকৃত হবে। যে কথাটি বলি যে আজকাল অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, আমরা এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারছি এখন আগের তুলনায় অনেক ভালোভাবে, সবই ঠিক। এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে এই রোগটি পুরোপুরি নির্মূল হয়ে যাবে বা কিওর, আমরা যে শব্দটি ব্যবহার করি, এটা পুরোপুরি নির্মূল আসলে এখনো হয় না। যে ওষুধগুলো বেরিয়েছে এগুলো দিয়ে আমরা এই রোগটিকে ভালো নিয়ন্ত্রণে রাখতে পারি। নিয়ন্ত্রণের জায়গাটি কিন্তু আগের চেয়ে অনেক অনেক ভালো হয়েছে, এই কথাটি আমরা জোর গলায় এখন বলছি। হয়তো অদূর ভবিষ্যতে এমন ওষুধও বের হয়ে আসবে যখন হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা এখন এই রোগটিকে কিওর করতে পারছি বা নির্মূল করতে পারছি, কিন্তু সেই পর্যায়ে এখনো আমরা যেতে পারি নাই। তবে এইসব নিয়ে গবেষণা এখনো অব্যাহত আছে। আহ, আমরা এখন যে ওষুধগুলো দিয়ে যে ফলাফল আমরা পাচ্ছি, উন্নত আধুনিক ওষুধগুলো দিয়ে, সেগুলো কিন্তু একেবারে কম না। অর্থাৎ আমরা অনেক রোগীর মুখে এখন হাসি দেখতে পাই,
যে রোগীরা এসে বলেন যে না এখন আমার আর ব্যথা নেই, আমি ভালো আছি। স্যার লাইফস্টাইল মডিফিকেশনটা আসলে আমরা যেহেতু এই যে লকডাউনে ছিলাম, শুধু লকডাউনের কথা বলবো না, আসলে নাওয়াডেজ স্যার এখন দেখা যায় কি যে সবাই আসলে আমরা জাঙ্ক ফুড অনেক বেশি খাই, ফাইবার যুক্ত ফুডটা কম খাচ্ছি, বা আমাদের খাবারের অভ্যাসের পরিবর্তন হয়েছে, আমাদের লাইফস্টাইল রাত জেগে কাজ করার অভ্যাস পরিবর্তন হয়েছে, ডিজিটাল মিডিয়া ইউজ করার অভ্যাসটা বেড়ে গেছে। এই যে বিষয়গুলো আসলে এটার সাথে কি আমাদের এই বাতে ব্যথার কি কোনো সম্পর্ক আছে কিনা, বা আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের কি কোনো ভূমিকা আছে কিনা বাতের ব্যথা থেকে প্রতিরোধ করার জন্য, বা এটাকে আরো ভালো অবস্থা নিয়ে আসার জন্য? আমাদের আমাদের যে রিউমেটোলজি যে রোগগুলো নিয়ে বেশি কাজ করে, এগুলো হুম, কিন্তু আমরা ইতিমধ্যে বলার চেষ্টা করলাম যে এগুলো কিন্তু বেশিরভাগই ইমিউন সিস্টেম এটার সাথে জড়িত, অর্থাৎ জি। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এর সাথে জড়িত। এবং এর সাথে কিন্তু এই জীবনযাত্রার পরিবর্তন তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না। তবে হ্যাঁ, আবার কিছু কিছু বাত আছে, যেমন আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস একটা বাত আছে, যদি বয়স্কদের বেশি হয়, হাঁটুতে বেশি ব্যথা হয়, কোমরে বেশি ব্যথা হয়, এইসব রোগীদের কিন্তু আবার জীবনযাত্রা ইত্যাদি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি, যাদের ওজন বেশি বেড়ে যাচ্ছে, ওজন বেশি, তাদেরকে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে বলি যে ওজন কমাতে হবে অস্টিও আর্থ্রাইটিস রোগটির জন্য। অবশ্যই সেই ক্ষেত্রে খাবার দাবার এবং নিয়মিত শরীর চর্চা এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আরেকটি রোগ আছে গাউট আর্থ্রাইটিস, আমরা বলি গাউট। অনেকেই এই রোগে আক্রান্ত হন, হঠাৎ করে পায়ের বুড়ো আঙ্গুলটা ফুলে যায়, তীব্র ব্যথা হয়, এমনকি বিছানার চাদর পর্যন্ত সহ্য করা যায় না, এমন ব্যথা হয়, লাল হয়ে যায়। এবং ওই রোগীদের কিন্তু কিছু খাবার আমরা পরামর্শ দিই যে এই খাবারগুলো বেছে চলতে। সব খাবার কিন্তু ঢালাও ভাবে বাদ দেওয়ার দরকার নেই। যেমন এই রোগেও আরেকটি চিন্তা ভাবনা, এমনকি বিভিন্ন ধরনের শাক সবজি, ফুলকপি, টমেটো, এগুলোও খাওয়া যাবে না। আজকাল কিন্তু আমরা তা বলছি না, আমরা বলছি লিমিটেড কিছু খাবারের দিকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা যে বলি বেভারেজেস, বা যে আমাদের দেশে কোল্ড ড্রিঙ্কস গুলো, পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলো একটু আমাদের রোগীরা পরিহার করবেন। তারপর সামুদ্রিক মাছ বা সামুদ্রিক খাবারগুলো এই গাউটি রোগীরা একটু পরিহার করবেন বা কম খাবেন। তারপরে মাংস, যেমন গরুর মাংস বা এমনকি খাসির মাংস, এগুলো একটু খুবই কম পরিমাণে এগুলো খাবেন। তো এই ধরনের কিছু, তারপর ঘিলা, কলিজা, মগজ, এগুলো একটু পরিহার করবেন। এগুলো কয়েকটি মাত্র খাবার, কিন্তু আমরা বেঁচে চলতে বলি। আমরা কিন্তু এখন আর ঢালাও ভাবে বলি না সব ধরনের সবজি, শিমের বিচি, শিম, ফুলকপি, বাঁধাকপি এগুলোও খাবেন না, তা কিন্তু আজকাল আর বলা হয় না। স্যার আমরা আমাদের আজকের যে বিষয়টি ছিল বাতের ব্যথায় আধুনিক চিকিৎসা, এটি নিয়ে আপনার কাছ থেকে অনেক সার্বিকভাবে অনেক কিছু জানতে পারলাম। আমরা স্যার অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি স্যার, আমাদের আজকের বিষয়টি নিয়ে স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কোনো মতামত থাকে আপনি শেয়ার করতে পারেন স্যার। দর্শকদেরকে সেই একই কথা আমি একটু সংক্ষেপে বলবো যে যখনই কারো এইরকম ধরনের কোনো ব্যথা আসবে শরীরে, বা কোনো জয়েন্ট ফুলে যাবে অথবা মাংসপেশিতে ব্যথা হবে, আপনার কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের কাছেই প্রথম যাবেন, একটু জানার বা বোঝার চেষ্টা করবেন, এবং তারপর আপনার যদি সম্ভব হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হবে। এবং এই ধরনের চিকিৎসকরা যদি আপনাকে বলেন যে এটি একটি বাত রোগ, জটিল বাত রোগ, তাহলে কিন্তু আমি বলবো যে এটা দেরি করাটা মোটেও ঠিক হবে না। কেননা আজকাল যেহেতু ভালো চিকিৎসা আছে, এগুলো যদি প্রথম থেকে সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু আপনাকে প্রায় সুস্থ রাখা এখন সম্ভব। এবং আপনি যদি একটু ওষুধগুলো ঠিক মতো গ্রহণ করেন এবং নিয়ম কানুন গুলো মেনে চলেন। আর দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ, দ্বিতীয় প্রসঙ্গটি আমি আবার আমাদের সেই কোভিড বা করোনা রোগটির জন্য সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের কিন্তু এই রোগের সাথে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে ইতিমধ্যে চলছে, এবং এই রোগটি কিন্তু আমরা এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি। তো নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আপনাকে, আমাকে, সবাইকে অনেক বেশি সচেতন হওয়া দরকার।
আমরা এখন রাস্তাঘাটে যেরকম দেখতে পাই অনেকেই অবহেলা করছেন, মাস্ক পরিধান করছেন না। এই কাজটি কিন্তু দয়া করে বাদ দিতে হবে, সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং মাস্ক পরাটাকে এখন একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, এবং অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারলেই কিন্তু আমরা দ্রুত করোনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পারবো। আর না হয় কিন্তু এটির সাথে আমাদের থাকা, চলা ফেরা এবং এর থেকে যাওয়াটা আরো দীর্ঘতর হতে থাকবে। তাই সকলের কাছে অনুরোধ যে এই অন্তত পক্ষে আর কিছু করতে পারুন বা না পারুন, মাস্ক পরাটা অন্তত বহাল রাখতে হবে। অভ্যাস করুন। স্যার, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে লাইভে যোগদান করার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেবার জন্য। আমাদের আজকে আলোচনার যে বিষয় ছিল বাত ব্যথার আধুনিক চিকিৎসা, এবং অনুষ্ঠানটি আমাদেরকে নিয়ে এসেছে ডেল্টা ফার্মা নিবেদিত স্বাস্থ্যলাপনে বারিসিট। তো স্যার, আশা করব ইনশাল্লাহ আবারও কখনো এক সময় আমরা আবারও অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনার সাথে সরাসরি। স্যার, ভালো থাকেন স্যার। আপনাদেরকেও ধন্যবাদ, সবাই ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, ডেল্টা ফার্মা নিবেদিত স্বাস্থ্য আলাপন পাওয়ার্ড বাই বায়োসিট অনুষ্ঠানটিতে আমাদের আজকে গেস্ট হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী স্যার, যিনি রিউমেটোলজি ডিপার্টমেন্টে প্রফেসর হিসেবে কর্মরত আছেন, এবং সেই সাথে তিনি সেক্রেটারি জেনারেল হিসেবে বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটিতে কর্মরত আছেন। আমরা তার কাছ থেকে আজকে বাতের ব্যথা আধুনিক চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.